শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। করোনা ভাইরাসের এখন দ্বিতীয় ওয়েভ চলতেছে, যেখান থেকে আমরা সকলে শীত চলে আসছে, ঠান্ডা কাশি এসবের মাধ্যমে আমরা সকলে অসুস্থ হয়ে যেতে পারি। এর জন্য আমরা সকল নিরাপদে থাকার চেষ্টা করব, যাতে আমরা ভাইরাস থেকে মুক্ত হতে পারি। নিজে নিরাপদ থাকবা, ফ্যামিলির সকলকে নিরাপদে রাখবা, এই শুভকামনায় আজকে তোমাদের ক্লাসটা আমি শুরু করছি। গত দুইটা ক্লাসে আমি তোমাদেরকে জাবেদার শ্রেণী বিভাগ করিয়েছিলাম, সেখানে আমি দুই ধরনের অঙ্ক করে দিয়েছি। আজকে আমি এটার শেষ ক্লাসটা নিব। এখানে আরো 2-3 রকমের অঙ্ক বাকি আছে, ওগুলো আমি একটা একটা করে অঙ্ক করে দেব। আজকে পড়াবো নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদায় দেখো, প্রতিষ্ঠানে যে সমস্ত অর্থ নগদে পাওয়া যায়, সেই যে লেনদেনগুলো নগদে সংগঠিত হবে এবং নগদের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আগমন ঘটবে, সেই সমস্ত লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হয়, সেটাকে আমরা বলবো নগদ প্রাপ্তি জাবেদা। নগদ টাকা আমাদের বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। মেইন মানে নিয়মিত দুইটা সোর্স হলো, একটা হলো নগদে বিক্রয়ের মাধ্যমে নগদ প্রাপ্তি, আর একটা হলো পাওনাদারদের নিকট থেকে অর্থ আদায় নগদ প্রাপ্তি। এছাড়া যে সমস্ত উৎসগুলো আছে, সেই উৎসগুলো থেকে আমি পেতে পারি, কিন্তু রেগুলারলি সাধারণত দেখা যায় যে এই দুইটা উৎস থেকে আমি পাবো। প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করলে, ঋণ গ্রহণ করলে, কমিশন পাইলে, এই সমস্ত সকল কিছুই আমার নগদে প্রাপ্তি, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকদিন নাও ঘটতে পারে। এর জন্য আমরা এখানে আজকে বহুগড়া বিশিষ্ট একটা নগদ প্রাপ্তি জাবেদার অঙ্ক তোমাদেরকে করিয়ে দেব। এখন দেখো, এখানে আমি একটা অঙ্ক পড়ি নগদ প্রাপ্তি জাবেদার। নগদ প্রাপ্তি জাবেদার আগে জাবেদা করার আগে আমরা নগদ প্রাপ্তির ঘর সম্পর্কে আলোচনা করে নিই। কিভাবে আমি নগদ প্রাপ্তির কয়টা ঘর হবে, কি কি হবে, এটা দেখিয়ে নিই। প্রথমটা হবে তারিখের ঘর। দেখো, যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা, সকল নগদান হিসাব আমার কি হবে, এখানে ডেবিট হবে। তাহলে এখানে অন্যান্য যে খাতগুলোর থেকে আমি টাকা পাবো, সেই হিসাবটা হবে আমার ক্রেডিট খাত। তার জন্য এখানে আমি লিখবো ক্রেডিট হিসাব খাত সমূহ। ক্রেডিট হিসাব খাত। তারপরে খতিয়ান পৃষ্ঠায় এই হিসাবগুলো, খতিয়ানের কত নম্বর পৃষ্ঠাতে আছে সেগুলো আমরা এখানে লিখবো। যদি তথ্য থাকে দিবা, না থাকলে দিবা না। তারপরে আছে তোমার এখানে অনেক কয়টা ঘর হবে, এটা বহুগড়া বিশিষ্ট নগদ প্রাপ্তি জাবেদা বলি আমরা এগুলোকে। দেখো এখানে কোন কোন খাত থেকে আমি নগদ টাকা পেতে পারি, এগুলো সবগুলো নগদ। নগদ কোথায় কোথায় থেকে টাকা পাবো, এখানে সেটা আসবে নগদ। তাহলে এটা কি ডেবিট, যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা, এর জন্য নগদটা হবে আমার ডেবিট। আরেকটা আছে হলো তোমার প্রদত্ত বার্তা। যদি আমি পাওনাদারদের কাছ থেকে টাকা দেনাদারদের কাছ থেকে টাকা পেতে যাই, তাহলে আমার অনেক সময় কি করতে হয়, কিছু অংশ ছাড় দিতে হয়। সেই ছাড় দেওয়ার অংশটা যদি আমি ছাড় দিই, কম নেই, তাহলে সেটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা ডেবিট। খরচ যদি হয় ডেবিট, তাহলে এটা আমার একটা খরচ, কারণ টাকা আদায় করার সময় কিছু টাকা কম পেতে পারে। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট। আর কি হবে, কমিশন, বার্তা। বার্তা প্রদত্ত, এই হিসাবটা হবে ডেবিট। তারপরে দেখো কোন কোন সোর্স থেকে আমি টাকা পাবো, অনেক কয়টা সোর্স থেকে টাকা পাবো। একটা সোর্সের জন্য আলাদা আলাদা ঘর করতে গেলে আমার অনেক কয়টা ঘর হয়ে যাবে। এর জন্য আমি নিয়মিত দুইটা সোর্স থেকে টাকা পাই, একটা হলো নগদে বিক্রয়, আর একটা হলো দেনাদারদের কাছ থেকে অর্থ প্রাপ্তি। তার জন্য আমরা এখানে দুইটা ঘর লিখবো, একটা হলো বিক্রয়। এখানে কিন্তু বাকিতে বিক্রয় এখানে আসবে না, তোমাদের এর আগে আমি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করেছি। বাকিতে বিক্রয় গুলো কোথায় যায়, আমার বিক্রয় জাবেদায় যায়। এখানে বিক্রয়, এটা হবে কি ক্রেডিট।
যেমন নগদানি পণ্য বিক্রি করলাম, তাহলে আমার জাবেদা কি হয়? নগদানি হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে বিক্রয়, তারপরে হলো তোমার দেনাদারদের কাছ থেকে প্রাপ্ত, সেটাকে আমরা প্রাপ্য বিল বলি। এখন প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল না, প্রাপ্য বিল অন্য জিনিস, এটাও ক্রেডিট। আর যে সমস্ত খাতগুলো আছে সেগুলোকে আমি লিখবো অন্যান্য। অন্যান্য খাতগুলো হলো আমার ক্রেডিট। নগদে বিক্রয় থেকে যে নগদ টাকাটা পাবো, বিক্রয় ক্রেডিটটা এখানে আসবে, প্রাপ্য হিসাব থেকে যেটা পাবো এখানে যাবে, আর বাকি যে সমস্ত সোর্স গুলো থেকে টাকা পাবো সেগুলো অন্যান্য হিসাব খাতে আমি দেখিয়ে দিব। যদি ওরকম একটা খাতের জন্য অনেক বড় একটা ঘর হয়ে যাবে, এর জন্য সবকে আমি অন্যান্য একটা খাতে দেবো। তাহলে দেখো, নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রেও একটা ঘর হবে তারই, তারপরে হলো ক্রেডিটের খাত, এখানে খাতগুলো কি হবে, সবই তোমার নগদান। তারপরে হলো খতিয়ান পৃষ্ঠা, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা যদি আমি দিই তাহলে সেই ক্ষেত্রে আমি কম টাকা পাই, এটা আমার একটা খরচ। প্রদত্ত বার্তা হলো ডেবিট, বিক্রয় কোথা থেকে আমি টাকা পাচ্ছি, বিক্রয়ের মাধ্যমে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, আর অন্যান্য হিসাব ক্রেডিট। এখানে আমি দেখো একটা অঙ্ক পড়তেছি, এই অঙ্কটা আমি তোমাদের এখানে করে দিচ্ছি। 2018 সালে এবি লিমিটেড জুন মাসে নগদ প্রাপ্তি, এক মাসের এখানে তথ্য দেওয়া আছে। 2020 সালের জুন মাসে এবি লিমিটেডের নগদ প্রাপ্তি সমূহ নিম্নরূপ। এখানে জুন 20 লিখছেন। এবি কোম্পানি, এটা কোম্পানি না, আমরা একটা ট্রেডিং কোম্পানি ধরবো, যেগুলো আমরা ছোটখাটো দোকানগুলো এক মালিকানা কারবারে। এবি ট্রেডিং 70,000 টাকা কারবারে বিনিয়োগ করলো। তাহলে দেখো এখানে যে বিনিয়োগ করলো, বিনিয়োগটা প্রতিষ্ঠানের কি হিসাবে আসলো, প্রতিষ্ঠানের টাকা বাড়ছে, কি বাবদ বাড়ছে, মূলধন বাবদ বাড়ছে। তাহলে আমি এখানে তারিখ লিখবো 1 জুন 2020। তাহলে কোথা থেকে টাকা পাবো আমি, মূলধন থেকে, তাহলে এখানে তুমি লিখবো মূলধন, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। কত টাকা পাইছে ওরা, 70,000 টাকা, কি বাবদ, মূলধন বাবদ 70,000 টাকা। এখানে দেখো ডেবিটের খাতে নগদান হিসাব 70,000 টাকা ডেবিটেড হলো, ক্রেডিট হবে কি, মূলধন হিসাব। যেহেতু আমাদের এখানে মূলধনের ঘর নেই, আমরা মূলধনের ঘরটা যদি দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, কারণ প্রতিষ্ঠান প্রতিদিন কি নিয়ে আসে না, প্রতিষ্ঠানে মূলধন নিয়ে আসে না, এটা বছরে বা 2 বছরে 5 বছরে একবার মূলধন নিয়ে আসে। তার জন্য এই খাতটাকে আমরা কোন করে দিয়ে দেবো, টাকার অঙ্কটা অন্যান্য খাতে 70,000। এগুলো সবগুলোই টাকা, আমরা এখানে লিখে নেব টাকা। তারপরে দেখো জুন 5 বিক্রয় করে নগদ প্রাপ্তি 20,000 টাকা। এখানে নগদে পণ্য বিক্রি করছি 20,000 টাকা। তাহলে এখানে আমি লিখবো 5 জুন 2020, কার মাধ্যমে টাকা পেয়েছি, বিক্রয়ের মাধ্যমে। তাহলে এখানে লিখবো বিক্রয় কত টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। আর এখানে হলো বিক্রয়ের ঘরে যাবে 20,000 টাকা। দেখো প্রথম 2টা ঘর ডেবিট, পরের 3টা ঘর ক্রেডিট। অনেক সময় বলা থাকতে পারে তোমার 5 কলাম নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। তারপরে বলছে 10 তারিখে হামজার নিকট হতে তার 15,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 10% বার্তায় নগদ প্রাপ্তি। হামজার নিকট থেকে কত, 15,000 টাকার নিকট আমরা 15,000 টাকা নগদে পেতাম, তাকে আমরা 10% ছাড় দিয়ে দিয়েছি যে তুমি টাকা পরিশোধ করে দাও। তাহলে এখানে বলছে যে হামজার নিকট হতে 15,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 10% বার্তায় নগদ প্রাপ্তি। তাহলে দেখো এখানে কত, 10 জুন 2020। কার কাছ থেকে টাকা পাচ্ছি, আমরা যাদের কাছে টাকা পাবো তারা হলো আমার প্রাপ্য হিসাব। অনেক সময় আমরা এটাকে দেনাদারও বলি, আগে দেনাদার বলতো, এখন এই জিনিসটাকে প্রাপ্য হিসাব বলে। তাহলে দেখো হামজার নিকট থেকে টাকা পেতাম আমরা কত, 15,000। 15,000 টাকা, 15,000 টাকার 10% কত আসে, 1500। তাহলে বাদ বাকি 15,000 থেকে 1500 টাকা যদি ওর কাছ থেকে আমি কম নেই, তাহলে আমি নগদ প্রাপ্তি পাবো 13,000 টাকা। তাহলে দেখো এখানে কার কাছ থেকে পাচ্ছি, প্রাপ্য হিসাব।
ব্যক্তিকে হামজা, হামজার নিকট থেকে প্রাপ্য হিসাবের মাধ্যমে দেখো আমি নগদে টাকা পেয়েছি কত 15,000 থেকে 1,500 টাকা বাদ দিলে হয় 13,500 টাকা। এখানে তাকে বার্তা প্রদান করা হয়েছে কত 1,500 টাকা, এই প্রদত্ত বার্তা। কারণ আমরা কারো কাছ থেকে যদি টাকা কম নেই সেটা আমার প্রতিষ্ঠানের একটা খরচ বা লস, এটা হলে কি হয় আমার ডেবিট হয়। তাহলে দেখো 15,000 আর হলো এখানে 1,500, টোটাল এখানে দেনাদার কমে গেল আমার কত, কোথা থেকে আমি টাকা পাচ্ছি দেনাদার থেকে, টোটালি 15,000 টাকা আমি দেনাদার থেকে কমিয়ে দিতে হবে। যদি ক্রেডিটে আমি দেনাদারের ঘরে 15,000 না লিখে থাকি প্রাপ্য হিসাবের ঘরে, তাহলে আমার দেখা যাবে যে ওই টাকাটা আমার কি রয়ে গেছে। এর জন্য প্রাপ্য হিসাবে 15,000 টাকা, এখানে আমি নগদ পেয়েছি 13,500 আর প্রদত্ত বার্তা হলো কত 1,500 টাকা। তাহলে টোটাল আমার দেনাদার থেকে কমে যাবে কত 15,000 টাকা। দেখো এখানে 20 তারিখে বলছে কমিশন বাবদ নগদ প্রাপ্তি 5,000 টাকা। এই প্রতিষ্ঠান কোনো একটা কমিশনের বিনিময়ে কাজ করেছিল, সেটার বাবদ নগদে 5,000 টাকা পেয়েছে। এখানে কত তারিখ 20 তারিখ 20 জুন 2020। কোথা থেকে আমি টাকা পেয়েছি কমিশন বাবদ, কমিশন বাবদ কত টাকা পেয়েছি 5,000 টাকা কমিশন বাবদ আমি পেয়েছি। তাহলে এটা কোন খাত যাবে, কমিশনের জন্য যেহেতু আমার আলাদা ঘর নাই অন্যান্য খাতে আমি 5,000 টাকা লিখে নেব। তারপরে বলছে যে নগদ বিক্রয় 30,000 টাকা। এখানে আমার প্রতিষ্ঠান কি করছি নগদ বিক্রয় করে নিচ্ছি কত 30,000 টাকা। 25 তারিখে 25 জুন 2020 এখানে লিখবা বিক্রয়। যদি অনেক সময় তোমার অঙ্কে কোন একটা এন্ট্রি দিয়ে দেয় প্রদান সংক্রান্ত, তাহলে সেইগুলো আনবা না, শুধুমাত্র দেখবা যে নগদে যেগুলো লেনদেন আমার প্রতিষ্ঠানে বা যে লেনদেনগুলো দ্বারা আমার প্রতিষ্ঠানে নগদের টাকার পরিমাণ বাড়িয়ে দেয় সেই সমস্ত খাতগুলোর জন্য আমি এখানে লিখবো। বাকি বা অন্য কোনো প্রদানের খাতগুলো আমি এখানে লিখবো না। বিক্রয় তাহলে কত টাকা 30,000 টাকা, এখানে 30,000 টাকা। এখানে কোথা থেকে আমি পেয়েছি বিক্রয় বাবদ 30,000 টাকা। আরেকটা আছে প্রদেয় নোট ইস্যুর মাধ্যমে ব্যাংক থেকে 8,000 টাকা ধার নেওয়া হলো। ব্যাংকে যখনই আমরা অর্থ ধার করতে যাই সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রদেয় নোট ইস্যুর মাধ্যমে ওরা অনেকগুলো ডকুমেন্টস আমার কাছ থেকে, যারাই ধার লোন নিতে যায় অনেক কটা ডকুমেন্ট সই করে নেয়। এই সমস্ত নোটগুলো তুমি প্রদেয় হিসাব এবং প্রদেয় নোটের মধ্যে পার্থক্যের বিষয়টা হলো প্রদেয় হিসাব বাকিতে পণ্য প্রাপ্য হিসাব এবং তোমার প্রাপ্য প্রদেয় হিসাব এবং প্রদেয় বিল। বাকিতে যদি কোনো কিছু আমরা ক্রয় করি তাহলে আমার সেই জিনিসটা আসে প্রদেয় হিসাব, আর বাকিতে যদি আমি কোনো পণ্য বিক্রি করি সেটা আসে আমার প্রাপ্য হিসাব। আর যদি লিখিত কোনো দলিলের মাধ্যমে দায় স্বীকার করে নিই, যেমন ব্যাংক থেকে আমি 8,000 টাকা ধার করেছি, ব্যাংকের মাধ্যমে আমি দায় স্বীকার করে গেছি, তাহলে এই 8,000 টাকা আমার ব্যাংক থেকে আমি ব্যাংককে একটা স্বীকৃতি পত্র মানে দলিলে স্বাক্ষর করে টাকাটা নিয়েছি, এই সমস্ত লেনদেনগুলোকে বলা হয় প্রদেয় হিসাব, যেহেতু আমি এটার জন্য দায়ী। আর যদি আমি কাউকে লিখিত দলিলের বিনিময়ে কোনো অর্থ ধার দেই তাহলে সেটা আমার হবে প্রাপ্য হিসাব, যেহেতু এটা আমি প্রদেয় হিসাবের মাধ্যমে ব্যাংক থেকে আমি টাকা নিচ্ছি তাহলে আমি দায় স্বীকার করছি। 30 তারিখে 30 জুন 2020 কার মাধ্যমে আমি টাকা নিচ্ছি প্রদেয় নোটের মাধ্যমে, তাহলে এখানে প্রদেয় নোট কত টাকা নিচ্ছি 8,000 টাকা। কোথায় যাবে এটা অন্যান্য ঘর যাবে, প্রদেয় নোটের কোনো ঘর নাই, অন্যান্য ঘরে যাবে 8,000 টাকা। তাহলে দেখো এখানে আমি যোগ করে দিব, প্রথমে এটা যোগ করি, যোগ করলে দেখো 70 আর 20 হলো 90, 90 আর 13 হলো 1,03,500 আর 5 1,08,500 আর 30 1,38,500 আর 8 1,46,500। টোটাল এখানে লিখবা 1,46,500। তারপরে দেখো প্রদত্ত বার্তা, আমি বার্তা বাবদ কত টাকা বার্তা দিছি 1,500 টাকা। আর নগদে বিক্রয় করছি করে দেখো প্রত্যেকটা ঘর সংক্রান্ত আমি নগদে টোটালি জুন মাসে পেয়েছি 1,46,500 টাকা। এখানে দেখো বিক্রয় করে কত পাইছি 20,000 আর 30,000 হলো 50,000 টাকা। তারপরে হলো প্রাপ্য হিসাব থেকে
আমি প্রাপ্য হিসাব বা যাদের কাছে আমি টাকা পাইতাম এখান থেকে আমি পেয়েছি কত টাকা, 15,000 টাকা। আর অন্যান্য ঘরের মধ্যে তিনটা ছিল, একটা ছিল দেখো মূলধনের মাধ্যমে আমি অর্থ সংগ্রহ করেছি, কমিশনের মাধ্যমে আমি নগদ টাকা পেয়েছি, আর একটা প্রদেয় নোট বা ঋণের মাধ্যমে আমি ব্যাংক থেকে অর্থ উত্তোলন করছি। তাহলে দেখো 70,000 আর হলো 75 আর 8 হলো তোমার 83,000 টাকা। পরীক্ষার মধ্যে তোমরা একটা জিনিস করে দেবা, সেই জিনিসটা হলো দেখো এখানে প্রত্যেকটা যখন লেনদেন করেছো তখন দেখেছো প্রত্যেকটা লেনদেনে ডেবিট এবং ক্রেডিট করেছো, প্রত্যেকটা লেনদেনে প্রতিষ্ঠানে হিসাব ভুক্তির ক্ষেত্রে ডেবিটের সমপরিমাণ অর্থ দ্বারা কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ডেবিটের সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিট করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে তাহলে আমার ডেবিটের সমপরিমাণ অর্থ ক্রেডিট হবে। তাহলে এখানে ডেবিটের দুইটা ঘর আছে, এই দুইটা ঘরের যোগফলটা আমি একত্রিত বসাবো। দেখো 1,46,500 আর হলো 15,47, 48, 1 লক্ষ টোটালি হবে 48,000 ডেবিট। এইটা করে দেবো তোমরা পরীক্ষায়, তাহলে পূর্ণাঙ্গ মার্কস পাবা। আর এখানে ক্রেডিট এই তিনটা যোগ করলাম, ওইটার সমপরিমাণ হবে দেখো 50 আর 15 হলো 65। এখানে দেখো এগুলো যোগ করে আমি 3 আর 5 8, এখানে হলো 8 আর হলো 8 আর একটা 9, 9 5 8 আর একে 9, 10 11 12 13 14, 14 একে 14, তাহলে 1,48,000 টাকা। এখানে দুইটা ডেবিটের সমপরিমাণ হয়েছে 1,48,000, ক্রেডিটের সমপরিমাণ হয়েছে 1,48,000। তাহলে এখানে ডেবিট সমপরিমাণ হলো ক্রেডিট। পরীক্ষার খাতায় এরকম একটা দাগ দিয়ে দিবা। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা হলো প্রতিষ্ঠানের যে সমস্ত কিছু নগদের লেনদেন গুলো হিসাবের বইতে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় সেটা নগদ প্রাপ্তি জাবেদা। এখন আমরা দেখো নগদ প্রাপ্তি জাবেদাটা আমরা করলাম, এখন আমরা অঙ্ক করবো নগদ প্রদান জাবেদা। তাহলে নগদ প্রদান জাবেদা করার আগে আমরা এই নগদ প্রাপ্তি জাবেদাটা মুছে দেই। নগদ প্রদান জাবেদা বলতে আমরা কি বুঝি? দেখো নগদ প্রদান জাবেদা হলো প্রতিষ্ঠানের নগদ প্রদান জাবেদা হলো দেখো প্রতিষ্ঠানের যে সমস্ত লেনদেনগুলোর জন্য প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যায় সেই সমস্ত লেনদেনগুলো আমরা যে জাবেদা বইতে হিসাবভুক্ত করি সেটা হলো নগদ প্রদান জাবেদা। এখন দেখো কোন কোন লেনদেনগুলোর জন্য আমার নগদ টাকা চলে যায়। নিয়মিত টাকা চলে যায় পণ্য ক্রয়ের জন্য এবং পাওনাদারদেরকে পরিশোধ করার জন্য। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কতগুলো লেনদেন হয় নগদে, কতগুলো হয় বাকিতে, এটা কিন্তু ধারাবাহিকভাবে চলতেই থাকে। তাহলে দেখো প্রতিষ্ঠানের নগদ প্রদান জাবেদাটা হলো প্রতিষ্ঠানের যে সমস্ত লেনদেনগুলোর জন্য নগদ টাকা চলে যায় সেটা আমি যে জাবেদায় হিসাবভুক্ত করি সেটা হলো নগদ প্রদান জাবেদা। তাহলে দেখো নিয়মিত টাকা যায় পণ্য ক্রয়ের জন্য, আর একটা হলো পাওনাদারদেরকে পরিশোধের জন্য। আরগুলা যায় অনিয়মিত বাড়ি ভাড়া দিই, আমি কর্মচারীদের বেতন দেই নগদে। তারপরে হলো তোমার বিভিন্ন ক্ষেত্রে আমি মেশিনারি ক্রয় করতে পারি, একটা সংস্কার কাজ করতে পারি, অন্যান্য যে সমস্ত লেনদেনগুলো হয় সেগুলো আমি দেখো নগদ প্রাপ্তি জাবেদার মতো নগদ প্রদান জাবেদার আমি বহুঘর বিশিষ্ট জাবেদা করব। এখানে আমার একটা লিখবো নগদ প্রদান, এটা হলো কি ক্রেডিট, আর একটা হলো পাট্টা প্রাপ্তি। অনেক সময় টাকা পরিশোধের সময় আমরা কি করে আমাদের পাওনাদাররা আমাদের কাছ থেকে কম টাকা কালেক্ট করে, আমাদেরকে সুবিধা দেয় যে তুমি যদি এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারো বা এখন যদি টাকা পরিশোধ করে দাও তোমাকে আমি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে অর্থ কম নেব। সেই সমস্ত গুলো আমার প্রতিষ্ঠানের জন্য কি আয়, কম পরিশোধ করতে হচ্ছে, আমি দায় হিসেবে বেশি দেখিয়েছিলাম, এখন কম পরিশোধ করতে হচ্ছে, এটা আমার একটা আয়, এর জন্য আমি এটা কমিশন প্রাপ্তি, এটা প্রতিষ্ঠানের আয় হলে আমার কি হয় ক্রেডিট। সকল প্রকার আয় আমার প্রতিষ্ঠানে ক্রেডিট। তাহলে দেখো নগদ প্রদান জাবেদার আমি দাগ দিই
কয়টা ঘর হয়। প্রথম ঘরটা হলো তারিখ। দেখো এখানে নগদ প্রদান করতেছি, নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে আমি কাকে পরিশোধ করতেছি? যাকে যেমন ধরো নগদে পণ্য ক্রয় করলাম, তাহলে কি লিখবো? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে হিসাবে ডেবিট খাত সমূহ কোনগুলো হবে সেটা আমি লিখবো। দেখো এখানে লিখবো আমি ডেবিট হিসাব খাত সমূহ। তারপর একটা হলো খতিয়ান পৃষ্ঠা, তারপরে হলো ক্রয় হিসাব ডেবিট, এগুলো নিয়মিত হয়। পাওনাদার হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট। আরেকটা লিখবো আমি প্রাপ্য, প্রাপ্ত বার্তা ও অন্যান্য। এখানে দেখো তারিখ হিসাবে ডেবিট খাত সমূহ কি কি হবে, তারপরে হবে খতিয়ান পৃষ্ঠা, তারপরে হলো ক্রয় হিসাব, এটা কি ক্রয় হিসাব হবে ডেবিট। এটা কিন্তু সকল নগদে ক্রয়, বাকিতে ক্রয়ের জন্য আমরা ক্রয় জাবেদা করেছি। এখানে কোন ক্রয়গুলো আসবে? নগদে ক্রয়। অনেক সময় তোমার অঙ্কের মধ্যে দুই একটা আইটেম বেশি দিয়ে দিতে পারে, এক্স লিমিটেডের নিকট বাকিতে না লিখে যদি বলা থাকে এক্স লিমিটেডের নিকট পণ্য নিকট হতে পণ্য ক্রয় করা হলো, তাহলে আমরা ধরে নেব এখানে যেহেতু প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং নগদের উল্লেখ নেই, সেটা একটা বাকিতে। তারপরে হলো কি পাওনাদার প্রদেয় বিষয়। বাকিতে পণ্য ক্রয় করলে আমার কিসের সৃষ্টি হয়? প্রদেয় হিসাবে। ব্যক্তির নাম তুমি লিখে দিতে পারো, না দিতে পারো, এটা হলো ডেবিট। যেহেতু আমি প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করে দিচ্ছি, এর জন্য আমার দায় কমে গেছে। দায় কমে গেলে আমার কি হয়? ডেবিট। দায় বাড়লে ক্রেডিট। তারপরে হলো বার্তা প্রাপ্তি, এটা কি হবে? বার্তা প্রাপ্তি ক্রেডিট। একটা হলো নগদান হিসাব। নগদান ক্রেডিট। তাহলে দেখো পণ্য ক্রয় করলে আমার ক্রয় পরিমাণ বাড়ে, নগদ টাকা কমে যায়। প্রদেয় হিসাবে আমি টাকা যদি পরিশোধ করি, প্রদেয় হিসাবের পরিমাণ আমার কমে যাবে, এর জন্য ডেবিট হবে, আবার নগদ টাকা কমে যাবে। বার্তা প্রাপ্তি হলে আমার কি হয়? যেহেতু এখানে আমার আরেকটা ঘর আমার বাদ করে গেছে, অন্যান্য ঘর। এখানে অন্যান্য ঘর, অন্যান্য যে সমস্ত লেনদেন গুলো হবে এটা হবে কি? ডেবিট। অন্যান্য যে সমস্ত সোর্সকে আমি টাকা পরিশোধ করব। তারপরে এখানে লেখো নগদান হিসাব, এটা কি? ক্রেডিট, যেহেতু আমি পরিশোধ করব। আর এটা হলো বার্তা প্রাপ্তি। তাহলে আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করে এখানে লেনদেন গুলো দিলে তোমরা বুঝতে পারবা যে কি কি আমার ঘটনা ঘটলো। এখানে বলছে সামিয়া এন্টারপ্রাইজের নিম্নলিখিত লেনদেন গুলো হতে 2020 সালের জানুয়ারির 1 তারিখে নিম্নোক্ত, মানে 2020 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেন গুলো সংগঠিত হয়। এখানে তোমরা লিখে দেবা, যে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে সেটা লিখে নেবা। তাহলে এখানে কি বলছে? সামিয়া এন্টারপ্রাইজ। তাহলে আমি এখানে লিখে দেব সামিয়া এন্টারপ্রাইজ। এখানে লিখবা নগদ প্রদান জাবেদা মাস জানুয়ারি 2020। তাহলে দেখো এখানে বলছে জানুয়ারির 1 তারিখে নগদের পণ্য ক্রয় 45,000 টাকা। জানুয়ারি 1 জানুয়ারি 2020 নগদে পণ্য ক্রয় 45,000 টাকা। তাহলে এখানে কি হিসাব দেব আমি? ক্রয় হিসাব। ক্রয় লিখলে হবে, হিসাব লেখার দরকার নাই। ক্রয় হিসাবে ডেবিটে কত টাকা লিখবা? ক্রয় হিসাবে 45,000 টাকা। নগদে পণ্য ক্রয় করছে 45,000 টাকা, তাহলে নগদ টাকা আমার কমে গেছে কত টাকা? 45,000 টাকা।
জানুয়ারি 5 সাফা ব্রাদার্সকে তাদের 20,000 টাকা পাওনার 10% বার্তায় প্রদান। সাফা ব্রাদার্স আমাদের কাছ থেকে টাকা পাইতো, 20,000 টাকা পাইতো, 10% বার্তায় তাদের পাওনা পরিশোধ। তাহলে আমি এখানে দেখো 10% বার্তায় পরিশোধ করলে এখানে 5 জানুয়ারি 2020 কাকে পরিশোধ করতেছি? প্রদেয় হিসাবকে। প্রদেয় হিসাবে পরিশোধ করতেছি। পাওনাদার কমে গেছে আমার কত? 20,000 টাকা। এখন দেখো 10% বার্তায়, তাহলে 20,000 টাকা 10% বার্তায় আমার পরিশোধ করতে হবে কত? আমি বার্তা পাবো 2,000 টাকা, পরিশোধ করতে হবে 18,000 টাকা। তাহলে নগদ টাকা চলে যাবে আমার কত? 18,000 টাকা। আর আমি এখানে বার্তা পাইলাম কত? 2,000। তারপরে বলছে যে দেখো নগদে মেশিন ক্রয় 15,000 টাকা। নগদে মেশিন ক্রয় 15,000 টাকা। তাহলে দেখো এখানে লিখবা মেশিন ক্রয় কিন্তু আমি 15 তারিখে, মেশিন ক্রয়কে কিন্তু আমি ক্রয় হিসাব দেখাতে পারবো না, মেশিনারি আমার একটা সম্পদ। তাহলে এটাকে আমি কি হিসাবে দেখাবো? সম্পদ হিসাবে দেখাবো। তাহলে সম্পত্তি হিসাবে আমি লিখবো, এখানে লিখবো মেশিন। প্রতিষ্ঠানে আমি মেশিন ক্রয় করলে আমার প্রতিষ্ঠানে মেশিন বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কি হবে? ডেবিট। তাহলে মেশিন হিসাবে ডেবিটে কত টাকা দিয়ে আমি কিনেছি? নগদে মেশিন ক্রয় করেছি 15,000 টাকা। তাহলে যেহেতু আমার মেশিনের ঘর দেওয়া যায় না, এগুলো মেশিন আমি প্রতিদিন কিনি না বা প্রতি মাসে কিনি না, এগুলো আমার যখন লাগে আমি তখন কিনি। অন্যান্য ঘরে দিব 15,000 টাকা। এখানে দেখো এখানে অন্যান্য, আর তাহলে দেখো মেশিন ক্রয় বাবদ আমার নগদ টাকা চলে গেছে কত? 15,000 টাকা। তারপরে বলছে মালিক কর্তৃক কারবার হতে নগদ উত্তোলন 5,000 টাকা। মালিক কর্তৃক প্রতিষ্ঠান থেকে মালিক পণ্য নগদ টাকা উত্তোলন করে, অনেক সময় সে উত্তোলন করতে পারে। তাহলে সেই উত্তোলনটা নগদ উত্তোলন করলে আমার প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ কমে যায়। 5,000 টাকা মালিক পণ্য উত্তোলন করেছে এখানে 25 জানুয়ারি 2020। তো কি বাবদ প্রতিষ্ঠানের টাকা কমে গেছে? উত্তোলন বাবদ। কত টাকা উত্তোলন করছে দেখো, এটা কিন্তু ঘর নাই, কোন ঘরে যাবে? অন্যান্য। নগদ পণ্য ক্রয় এবং প্রদেয় হিসাবে পরিশোধ বাবদ অন্যান্য যে লেনদেন গুলো হবে সবগুলো আমার অন্যান্য হিসাবে দেবে। উত্তোলন করছি কত টাকা? 5,000 টাকা। তাহলে প্রতিষ্ঠানের টাকা কমে গেল কত? 5,000। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। এখানে বেতনের ঘর নাই, কোন ঘরে যাবে? অন্যান্য ঘরে। 30 তারিখ। তাহলে বেতন হিসেবে যাবে কত? 10,000 টাকা। তাহলে কোন ঘরে যাবে? অন্যান্য ঘরে যাবে 10,000 টাকা। আর নগদান হিসাব থেকে কমে যাবে কত টাকা? 10,000 টাকা। ভাড়া বাবদ পরিশোধ করা হলো 30 তারিখে, ভাড়া বাবদ পরিশোধ করা হলো 15,000 টাকা। তাহলে এখানে লিখবা 30 জানুয়ারি 2020। এখানে কি লিখবা? ভাড়া বাবদ কত টাকা পরিশোধ করেছি আমি? 15,000 টাকা। তাহলে এখানে 15,000 টাকা অন্যান্য ঘরে যাবে, আর নগদ টাকা থেকে কমে যাবে কত টাকা? 15,000 টাকা। তাহলে দেখো আমরা এই লেনদেন গুলো এই পর্যন্ত ছিল। এখন আমি কি করব? এগুলো প্রত্যেকটা কলামকে আমি যোগ করে দিব। তাহলে দেখো এখানে ক্রয় হিসাবে কত টাকা? 45,000 টাকা। প্রদেয় হিসাবে কত টাকা? 20,000 টাকা। আর অন্যান্য ঘরে আমি এখন যোগ করি। দেখো 15 15 30 আর 10 40 আর 5 40 আর 5 45। আর এখানে কত? 15 আর 10 25 আর 5 30 30 আর 15 হলো 45 45 45 90 90 1,08,000 টাকা। আর এখানে হলো 2,000 টাকা। একটা টান দিয়ে দিলাম আমরা। এখন দেখো যোগটাকে ঠিক আছে। 45 15 আর 10 25 আর 5 30 30 আর 15 হলো 45 45 45 90 90
1,08,000 টাকা। তাহলে দেখো এখানে ক্রেডিটের ডেবিটের কয়টা ঘর আছে? 3টা ঘরে। 3টা ঘরের যোগফল কত আমি যোগ করি। 45 45 90 আর হলো 20, 1,10,000 টাকা। আর এখানে আছে দেখো 1,08,000 আর হলো 2,000, 1,10,000। তাহলে দেখো ডেবিটের সমপরিমাণ অর্থ দ্বারা আমার কি হয়েছে? ক্রেডিট হয়েছে। ডেবিটের সমপরিমাণ অর্থ দ্বারা আমার কি হয়েছে? ক্রেডিট হয়েছে। এখানে যদি তোমার এখানে বলা থাকতো যে বাকিতে পণ্য ক্রয়, সেটা কিন্তু আমি এখানে আনতাম না, কারণ আমার এটা নগদ অর্থ কমার সাথে কোনো সম্পর্ক নাই। নগদ অর্থ কমার সাথে যেটা সম্পর্ক নাই সেই লেনদেনগুলো আমি আনবো না। অনেক সময় দেখবা যে অঙ্কের মধ্যে তোমার 2-1টা এন্ট্রি দেওয়া থাকবে, যে এন্ট্রিগুলোর জন্য নগদ টাকার কোনো হ্যাম্পার হবে না, ওইগুলো কিন্তু আমি হিসাবের বইতে আনবো না। তাহলে দেখো আমরা এই কয়দিনে জাবেদার শ্রেণী বিভাগের মধ্যে আমরা সবগুলো শ্রেণী বিভাগ দেখিয়েছিলাম। এর মধ্যে আমি অঙ্ক করে দিয়েছি তোমার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এর মধ্যে আবার হলো বিক্রয় জাবেদার মধ্যে আবার হলো মজুদ পণ্যের হলো কালান্তিক মজুদ হিসাব করেছি, আর একটা হলো অবিরত মজুদ হিসাব করেছি, নগদ প্রদান জাবেদা করেছি, নগদ প্রাপ্তি জাবেদা করেছি, আর বাকি আছে তোমাদের ক্রয় ফেরত হিসাব আর একটা হলো বিক্রয় ফেরত হিসাব। এই দুটো তোমরা করে নেবে ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদার মতোই। তাহলে দেখো আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে আমার একটা ধারণা চলে আসলো। যদি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিবা, কারণ অঙ্কগুলো করতে তোমার সময় কম লাগে। অনেক কয়টা তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়, সময় অনেক সময় কভার হয় না, আর এই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে যদি তোমরা পারো, কারণ এখানে কোনো ক্যালকুলেশন নেই, কোনো কিছু নেই, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এর জন্য এই অঙ্কগুলো তোমরা পরীক্ষাতে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সময়ে 7টা লিখতে হয়, সৃজনশীল সময়ে কভার করতে পারবা। তার জন্য আমরা দেখো এই চ্যাপ্টার মধ্যে যদি তুমি অঙ্ক করে দেখবে যে জটিল খুব বেশি কিছু নাই, শুধুমাত্র আমার এই যেটা অর্থ প্রাপ্তি এবং প্রদানের ক্ষেত্রে বাট্টাটা একটু ক্যালকুলেশন করতে হয়, এছাড়া অন্য কোনো ক্যালকুলেশন এখানে থাকে না, তাই পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এই চ্যাপ্টারটা মোটামুটি এটুকু করলেই হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই ভালো থাকবা এবং সাবধানে থাকবা, নিরাপদে থাকবা, সতর্কতার কোনো মার নেই। বাইরে যখনই আমরা যাব মাস্ক ছাড়া যাবো না। আমাদের এখানে কিন্তু এখনো কোনো ভ্যাকসিন বের হয় নাই, এখন অনেক লোক মারা যাচ্ছে এই করোনা ভাইরাসের জন্য। যখনই আমরা বাইরে যাব মাস্ক পরে যাব, ভালোভাবে মাস্ক পরবো, নাকের নিচে মাস্ক পরে কোনো লাভ নেই। নাক মুখ ভালো করে ঢেকে যাব, চোখটাকে ঢেকে রাখার চেষ্টা করব যেন বাইরের কোনো কিছু আমাদের না আসে। আর বাইরে থেকে যখনই আমরা বাসায় ফিরবো, বাসায় ফিরে ভালো করে হাত মুখ সাবান দিয়ে 20 সেকেন্ড করে ধুবো, যেভাবে আমাদের স্বাস্থ্যবিধিতে বলা আছে সেইভাবে তোমরা চলবা। এই করোনা শীতকালীন সময় করোনাটা বেড়ে যেতে পারে এবং আমরা দেখতেছি যে আস্তে আস্তে বাড়তেছে। এর জন্য নিজে নিরাপদে থাকবো, পরিবারের সকলকে নিরাপদে রাখবো। আর একটা কথা হলো, তোমরা তো বই কিনে ফেলেছো সবাই অলরেডি, এই বাংলা বইগুলো দেখে পড়লে তোমরা দেখবো অনেক উদাহরণ করে দেওয়া আছে। উদাহরণগুলো যদি একটা এন্ট্রি দেখো যে এই এন্ট্রিটাতে কি লিখেছে আর এন্ট্রিটা কোথায় দিয়েছে, তাহলে কিন্তু এই সম্পর্কে তোমার ধারণা হয়ে গেল যে আমার এই এন্ট্রিটা এইরকম যদি কোনো লেনদেন থাকে বা এরকম কোনো এন্ট্রি থাকে, তাহলে এখানে আমার কি করতে হবে, পোস্টিং দিতে হবে। আমরা অনলাইন ক্লাসের সমস্যা হলো কনভারসেশন সামনাসামনি হয় না, এর জন্য তোমাদের যে সমস্যাটা সেটা আমরা বুঝতে পারি না, তোমাদের কোথায় সমস্যা এটাও বুঝতে পারি না। আমরা আমাদের মতো করে ক্লাস নেই, তোমরা ক্লাসগুলো দেখবা, বইয়ের সাহায্য নেবা, নিয়ে বাসায় পড়ালেখা করবা। তাহলে সময় কিন্তু চলে যাচ্ছে, তোমাদের পড়ার কিন্তু বাকি রয়ে গেছে। সব বন্ধ বলে পড়া বন্ধ নেই। আমরা যে অনলাইন ক্লাস নিচ্ছি, যেগুলো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যে মানে আমি এই জিনিসটা বুঝিনি, এটা কিভাবে হবে। যখনই তোমরা জানতে চাবো অবশ্যই তোমাদেরকে আমরা জানাবো। তোমরা সকলেই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।